तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। শান্তভাবে বলল। নামতি হো, রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। তোহা নামলো না, বরং আচমকাই তিহানকে দুহাতে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকাতেই চমকে উঠল তিহান, সাথে অবাকও হলো বেশ। তোহার উষ্ণ নিঃশ্বাস পাঞ্জাবের পাতলা কাপড় ভেদ করে বুকে ছড়িয়ে পড়তেই আরও একটু থমকে গেল সে। কিছুক্ষণ নিশ্চুপ নির্বাক থেকে নিজেকে সামলে নিয়ে এক হাত তোহার গালে আর এক হাত মাথার পেছনে রেখে নরম কোমল কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? ভালো লাগছে না। প্রাণহীন কণ্ঠে জবাব দিল তোহা। তোহার মুখের দিকে চাইল তিহান। বিষণ্ণতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। চোখ বন্ধ, গলার স্বর আরও একটু নামালো তিহান। বলল, মন খারাপ? বেশ কিছুক্ষণ চুপ থাকলো তোহা। অতপর তিহানের পিঠের দিকের পাঞ্জাবিটা দুহাতে খামচে ধরে সিক্ত কণ্ঠে বলল, ওই লোকটা আমাকে খারাপভাবে স্পর্শ করেছে। এতক্ষণে বিষয়টা বুঝে আসলো তিহানের। তোহার মন খারাপের কারণটাও স্পষ্ট হয়ে গেল তার কাছে। যদিও এখন দেখা মাত্রই তোহাকে টেনে নিয়েছিল সে, তবুও তোহা তো আর বাচ্চা না যে ভালো খারাপের তফাৎ বুঝবে না। এই যে সে তার বুকে মাথা রেখেছে, নিশ্চয়ই সে জানে তিহান তাকে খারাপভাবে কখনো স্পর্শ করবে না। সেই ভরসা থেকেই তার মধ্যে এখন কোনো ভয় নেই। মুহূর্তেই চোখ মুখ শক্ত করে ফেলল তিহান। গম্ভীর কণ্ঠে বলল, তখনই চর মেরে দিলি না কেন? উনি আপুর দেবর। তোহার মুখের কথা ছিনিয়ে নিল তিহান। ধমকের স্বরে বলল, সে যেই হোক চিহু, তোর আত্মসম্মানের থেকে বড় কিছু না। পাল্টা জবাব না দিয়ে ফুপিয়ে উঠল তোহা। তিহান আবারও ধমকে বলল, এখন কাঁদছিস কেন? তখন তো একটা কথাও বলিসনি। তিহানের ধমকে তোহার কান্না বাড়ল বই কমল না। এবার একটু শিথিল হলো তিহান। শান্ত শীতল কণ্ঠে তোহার হাত মাথায় বোলাতে বোলাতে বলল, যদি কখনো আমাকেও কোনো দিক দিয়ে খারাপ মনে হয়, অথবা আমার স্পর্শে তোমার অস্বস্তি হয়, বা মনে হয় আমি তোমাকে খারাপভাবে ধরেছি, তখন আমাকেও চর মারতে দ্বিধা করবে না। মূলত সে যেই হোক না কেন, এক চরে তাকে বুঝিয়ে দিবা তোমার আত্মসম্মান ঠিক কতটা উপরে। নিজের গুরুত্ব বুঝতে শেখো। একটা মেয়ের জন্য আত্মসম্মানের উপরে কিছুই নেই। বলে হাত দিয়ে তোহার চোখের পানিগুলো মুছে দিতেই মুচকি হাসল তোহা। তিহান ছাড়তে চাইলেও সে ছাড়ল না, বরং শক্ত করে চাপটে ধরে তিহানের বুকে পরম শান্তিতে মাথা গুজে রইল। চামচের টুংটাং শব্দ তুলে লেবুর শরবত বানাচ্ছে তোহা। কাচের গ্লাসের সাথে স্টিলের চামচের ঘর্ষণের শব্দটা বেশ লাগছে তার। রান্নাঘর থেকে একটু পরপরই তেলের ঝাঁঝালো শব্দ কানে আসছে। আতিয়া আর আফিয়া মিলে কি সব যেন বানাচ্ছে সেই বিকেল থেকে। নিশারা চলে গেছে আজ সকালে। যদিও আরও একদিন থাকার কথা ছিল, কিন্তু সৌহার্দের জরুরি কাজ পড়ে যাওয়ায় আজই যেতে হয়েছে। তারা যাওয়ার পর বিকালে স্বর্ণরাও চলে গিয়েছে। বাড়ি এখন আবার ফাঁকা ফাঁকা। তবে তাদের সাথে অনন্তও চলে যাওয়ারও বেশ স্বস্তি লাগছে তোহার। শরবতটা বানিয়ে মাত্র এক চুমুক খেয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই ঝড়ের গতিতে কলিং বেল বেজে উঠল। দরজার দিকে একবার বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল তোহা। দরজা খুলতেই তিহান ক্লান্ত পরিশ্রান্ত কণ্ঠে দ্রুত বলে উঠল, মা কোথায় রে? ফ্ল্যাটের চাবিটা দিতে বলতো। গাঢ় বেগুনি রঙের শার্ট তিহানের পরনে, হাতাগুলো কোনই পর্যন্ত গোটানো, হাতের পশমগুলো ঘেমে চামড়ার সাথে লেপ্টে আছে। শার্টের উপরের 3টে বোতাম খোলা বিধায় ফর্সা বুকের অনেকাংশেই দৃশ্যমান। সেদিকে চোখ পড়তেই মাথা নুইয়ে দরজা থেকে সরে দাঁড়ালো তোহা। নিচু গলায় বলল, ভেতর আসেন, খালামণি রান্নাঘরে, আমি এনে দিচ্ছি চাবি। তোহার নত চেহারার দিকে তীর্যক চাউনিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তিহান। অতপর এর অর্থ উদ্ধার হতেই এক হাতে শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে সোফায় যেয়ে বসল সে। দরজা আটকে ড্রয়িং রুমের ফ্যান ছেড়ে দিল তোহা। আফিয়ার থেকে চাবি আনার জন্য যেতে নিলেই তিহান জোর গলায় বলে উঠল, এক গ্লাস পানি দে তো তিহু। কথাটা শোনার সাথে সাথেই নিজের হাতের ঠান্ডা শরবতের গ্লাসটা তিহানের দিকে এগিয়ে দিল তোহা। বলল, এটা খান, আমি অল্প একটুই খেয়েছি, অত এটো হয়নি, নয়তো নতুন করে বানিয়ে। এতটুকু বলতেই তার হাত থেকে গ্লাসটা নিয়ে নিল তিহান। গট গট করে প্রায় অর্ধেকটা শেষ করে বলল, চাবিটা নিয়ে আয় জলদি। পাল্টা কিছু বলল না তোহা। আফিয়ার কাছ থেকে চাবি নিয়ে এসে দেখলো কানে ফোন ধরে শরবতে চুমুক দিতে দিতে কারো সাথে কথা বলছে তিহান। ঠোঁটের কোণে হাসি। তোহা কাছাকাছি যেয়ে দাঁড়াতেই সে না তাকিয়ে শরবতের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে হাত বাড়িয়ে দিল।
তিহানের ফোনের মধ্যে হেসে হেসে কথা বলা তোহার মোটেও পছন্দ না, একদম অসহ্য লাগছে। ক্ষিপ্ত মেজাজে ধপ করে তার হাতের উপর চাবিটা রাখতেই চোখজোড়া সংকুচিত করে আর চোখে তার দিকে তাকালো তিহান। তোহার চাপার আগত চেহারা দেখে বিশেষ কোনো ভাবাবেগ দেখা দিল না তার মধ্যে। নির্বিকার ভঙ্গিতে চাবিটা পকেটে ঢুকিয়ে গ্লাসের বাকি শরবতটুকু খেয়ে নিয়ে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে সোফায় হেলান দিয়ে বসল সে। ফোনের ওপাশের মানুষটার কথার তালে তালে ঠোঁটের হাসিটা আরো গাঢ় হতেই স্থান ত্যাগ করল তোহা। ডাইনিং টেবিলে চিনির কৌটো, লেবু কাটার ছুরি সব এলোমেলো করে রেখেছে সে। সেসব গোছাতে গোছাতেই হঠাৎ পেছন থেকে তার হাতটা টেনে নিল তিহান। তোহার ছোট্ট হাতের মুঠোয় বড়সড় একটা চকলেটের প্যাকেট ধরিয়ে দিয়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, দরজা আটকে দিয়ে যা। তিহান চলে যেতেই দরজা আটকে দিয়ে হাতের চকলেটটার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। আচ্ছা, এই হুটহাট মন ভালো হয়ে যাওয়া কি ভয়ঙ্কর প্রণয়ের আভাস? হাতে এক বাটি ডালের বড়া আতিয়া গরম গরম ভেজে দিয়েছে তিহানের জন্য। তা নিয়েই বাধ্য মেয়ের মতন পাশের ফ্ল্যাটে ছুটেছে তোহা। কলিং বেল চাপার আগে একবার দরজায় লক ঘোরাতে তা খুলে গেল। ভ্রু কুচকালো তোহা। লোকটাকে একটু সাবধানেও দরজাটা লাগিয়ে রাখতে পারে না? নিঃশব্দে ফ্ল্যাটে ঢুকে তিহানের রুমে উঁকি দিল সে। তিহান রুমে নেই, হয়তো বারান্দায়, হয়তো না, সে বারান্দাতেই। হাস্যোজ্জ্বল কণ্ঠের কথাবার্তা এখান অবধি শোনা যাচ্ছে। হাতে বড়ার বাটিটা নিয়ে চুপচাপ তিহানের পিছে গিয়ে দাঁড়ালো সে। তার উপস্থিতি টের পেতেই ঘুরে তাকালো তিহান। কিছু বলার আগেই তোহা হাতের বাটিটা সামনে বাড়িয়ে অভিমানী রুদ্ধ কণ্ঠে বলল, আপনার জন্য আম্মু পাঠিয়েছে। ঠোঁট এলিয়ে হাসলো তিহান। ঠোঁটে হাসি রেখে দু কদম এগিয়ে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেল তোহার। মুহূর্তেই হকচকিয়ে গেল সে। চোখের অভিমানী ভাবটা সরে গিয়ে এখন লজ্জা আর অস্থিরতার সংমিশ্রণ খেলা করছে। তিহান আরো একটু অগ্রসর হয়ে তার মাথার কাছের দেয়ালটায় এক হাত রেখে বাহুডোর আটকে দিতেই সে কম্পিত চাপা স্বরে বলল, কি করছেন? কেউ এসে পড়লে। তাকে আর কিছু বলার সুযোগ দিল না তিহান। নিজের কান থেকে ফোনটা সরিয়ে তোহার কানে চেপে ধরল। আওয়াজ করতে যেও থেমে গেল তোহা। ওপাশ থেকে একটা লোকের কণ্ঠ শোনা যাচ্ছে। উচ্ছ্বাসিত স্বরে কারোর নাম জিজ্ঞেস করছে লোকটা। কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকালো তোহা। অল্প শব্দ তুলে হেসে ফেলল তিহান। তোহার কান থেকে ফোনটা সরিয়ে নিচের কানে নিয়ে বলল, হ্যাঁ নীরব, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। ততক্ষণে একটু নাম ভেবে দেখি, ভালো কিছু পেলেই জানাচ্ছি। ওপাশের কথাটা তোহার কানে এলো না, তবে 1 সেকেন্ড পরেই তিহান আচ্ছা বলে ফোনটা রেখে দিল। ফোনটা পকেটে রেখে তোহার চোখে চোখ রাখলো তিহান। তোহার নিচে তাকাতে নিলেই তিহান এক হাতের তর্জনী দিয়ে তার থুতনি উপরে তুলল, শীতল গলায় বলল, চোখ নামাবা না, তাকাও আমার দিকে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল তোহা। তবে তিহানের কথার অমান্য করেনি সে। পলকহীন পাপড়িতে তিহানের অতি আকৃষ্ট ধূসর চোখজোড়ায় নিবদ্ধ হয়ে আছে তার দৃষ্টি। তার অনেকটা কাছে থাকা সত্ত্বেও শোভনীয় দূরত্ব বজায় রেখেছে তিহান। নিজ থেকে বাড়াবাড়ি রকমের কাছাকাছি কখনোই আসেনি সে। তিহান শান্ত সাবলীল কণ্ঠে বলল, আমার এক কলিগের আজকে বাচ্চা হয়েছে। ছেলেটা আমার থেকে বয়সে ছোট, বড় ভাই হিসেবে খুবই মান্য করে আমাকে। তাই তখন খুশির সংবাদটা সর্বপ্রথম আমাকেই জানিয়েছে। কারো প্রথম বাবা হওয়ার সংবাদটা শুনে হাসাটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? আর এখন ফোন করেছে মেয়ের নাম কি রাখবে তা নিয়ে। ওর প্রথম মেয়ের নাম নাকি আমাকেই রাখতে হবে। শুনলেই তো কতটা অস্থির ধৈর্যশীল শোনাচ্ছিল ওর কণ্ঠ। এটুকু বলে থামলো তিহান। একটু সময় নিয়ে আবার বলল, তোমার অভিমান করার কারণটা যুক্তিযুক্ত নয়, এবার বুঝতে পেরেছো? হুম। মিহিস্বরে উত্তর দিল তোহা। মুখটা খানিকটা এগিয়ে আনলো তিহান। প্রচন্ড লজ্জায় তিহানের বাহু আঁকড়ে ধরে কাঁচুমাচু হয়ে দাঁড়ালো তোহা। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাচ্ছে তিহানের। তোহার সারা মুখে চোখ বুলিয়ে গালে আলতো করে হাত ছুঁইয়ে আচ্ছন্ন কণ্ঠে সে বলল, তুমি আমার প্রণয়ের আছে সেই বিধ্বংসীকারী প্রণয়িনী, যে কিনা মুহূর্তেই তার মায়া ভরা চাহনি দিয়ে আমার বুকে আটকে রাখা শান্ত শীতল প্রণয়টুকুকে ধ্বংসাত্মক করে তোলে। আমি তবুও নিজেকে প্রতিনিয়ত সংযত করে যাচ্ছি প্রণয়ী, আর তুমি কিনা সেই সংযমটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রণয় লীলায় নেমেছ। পায়ের কাছে একটা ছোট্ট লোমশ তুলতুলে কালো সাদা বিড়াল ছানা চোখে না পারায় ভুলবশত তার লেজে পাড়া মারতেই সজোরে ম্যাও বলে চেঁচিয়ে ওঠে। বিড়াল ছানাটা তার চেঁচানোর পর মুহূর্তেই তোহা চেঁচিয়ে ওঠে চিৎকার করে। তিহানের বাহু টেনে ধরে তাকে বেসামালভাবে টান দিতে উল্টাপাল্টা কদমে অগোছালো হয়ে যায় তিহান।
কোনো রকমে নিজেকে সামলে তোহার মাথায় হালকা চাটি মেরে বলে, মাথায় সমস্যা নাকি তোর? এভাবে কেউ টান দেয়? পড়ে গেলে আমাকে টেনে তোলার মতো শরীরটাও তো তোর নেই। যত সব। আপনি ওর লেজে পাড়া দিলেন কেন? আপনার এত বড় আর শক্ত পায়ের পাড়া খেলে তো বাচ্চাটা মরেই যাবে। তোহার কথাগুলো বেমালুম তোয়াক্কা না করে বিড়াল ছানাটাকে সযত্নে কোলে তুলে নিল তিহান। বার কয়েক জোরে জোরে মেয়াও মেয়াও করে হঠাৎই শান্ত হয়ে গেল ছানাটা। নরম দেহটা গুটিয়ে তিহানের বুকের সাথে লেপ্টে লড়ল। মৃদু হাসল তিহান। প্রাণীদের একটু ভালোবাসা দিলেই মানুষকে আপন মনে করে তারা। তবুও কেন যে মানুষ এদের সাথে নির্মম আচরণ করে বুঝে আসে না তার। এতটুকু ছানাটাকে দেখেও কারো মায়া হয়নি যে একটা রাস্তা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখবে। এই রোডের সাইডে যখন তখন গাড়ি এসে চাপা দিয়ে দেবে বাচ্চাটাকে। আস্তে করে হাতের তর্জনী দিয়ে বাচ্চাটার মাথায় আদর করে দিল তিহান। পকেট থেকে রুমাল বের করে তোহার হাতে দিয়ে বলল, লেজটা মুছিয়ে দে তো, ময়লা লেগে গেছে। আপনার জুতোর ময়লা ওগুলো। আলতো করে লেজটা মুছতে মুছতে খোঁচা মেরে বলল তোহা। তিহান শান্তভাবে উত্তর দিল, আরে বাবা, আমি কি ইচ্ছে করে পাড়া দিয়েছি নাকি? ভুলই লেগে গেছে। কি করবেন ওকে? এখানেই রেখে যাবেন? তোহার প্রশ্নবিদ্ধ কণ্ঠের মাঝেও কোনো একটা আবদারের আভাস পেল তিহান। হাত ছাড়ল সে। তারা দাঁড়িয়ে আছে বাড়ির গেটের বাইরে। এই ছুটির দিনেও তোহার কলেজে যেতে হচ্ছে। কলেজের বেতনের ডেট পার হয়ে গেছে, অথচ তোহা বেখেয়ালিতে তা ভুলে বসে আছে। তাই অফিস রুমে বলে আজ বেতন দিতে হবে, নয়তো আবার পরবর্তী মাসের পরীক্ষায় ঝামেলা হতে পারে। বেতন পরিশোধ না করলে আবার পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেয় না কর্তৃপক্ষ। ড্রাইভার আঙ্কেল গাড়ি নিয়ে কই যেন গিয়েছে বিধায় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে তাদের জন্য। বলেছে 10-20 মিনিটে ফিরে আসবে। উনি ফিরে আসলেই তারা যাবে। তারা নেই কোনো। এখন বাজে বেলা 11টা। অফিস রুম খোলা থাকে বিকেল 4টা পর্যন্ত। কিছুক্ষণ ভাবল তিহান, ছানাটাকে কি করা যায়। এতটুকুন বাচ্চা তো খাবারও খুঁজতে পারবে না। উপায়ন্তর না পেয়ে তোহাকে নিয়ে আবারও গেটের ভেতরে পা বাড়ালো তিহান। বলল, আপাতত দারোয়ান চাচাকে বলে এখানটায় রেখে যাই, পরে কোনো একটা ব্যবস্থা করে দেবো না। বলে বাচ্চাটাকে ভেতরে গেটের এক কোনায় রাখলো তিহান। পাশে বসা দারোয়ান চাচার হাতে 100 টাকার একটা নোট গুজে দিয়ে বলল, আমি আসা পর্যন্ত একটু খেয়াল রাখিয়েন চাচা, কেউ যেন কিছু না করে। পান খাওয়া লাল লাল দাঁত বের করে হাসলো দারোয়ান চাচা। বলল, আচ্ছা, তুমি চিন্তা কইরো না, আমি দেখে রাখমুনে, নিশ্চিন্তে যাও। ভদ্রতার হাসি হাসলো তিহান। বাড়ির বাইরে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গাড়ি চলে এসেছে। তোহার হাত থেকে রুমালটা নিয়ে হালকা ঝেড়ে তা পকেটে ঢুকালো তিহান। অতঃপর তোহাকে নিয়ে বেরিয়ে গেল। পরিবেশটা আজকে কেমন যেন একগুঁয়ে। আকাশ কেমন গুমোট হয়ে আছে। মেঘ নেই, তবে বৃষ্টি হবে মনে হচ্ছে। আটকে থাকা মেঘগুলো যেন স্বচ্ছ নীল আকাশ ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। নানা ঝামেলা পুড়িয়ে অবশেষে অফিস হেডের সাথে কথা বলে বেতনটা দিতে পেরেছে তিহান। সে একাই আসতো, কিন্তু এক জায়গায় তোহার সাইন লাগবে, সেজন্য তাকেও সাথে নিয়ে আসতে হয়েছে। কলেজ গেট পেরোতেই চটপটি ফুচকার গন্ধে মনটা ভালো হয়ে গেলেও পর মুহূর্তেই তোহা ভাবল তিহান কোশ্চিন কালেও তাকে এসব কিনে দেবে না। স্ট্রিট ফুডগুলোর প্রতি তার প্রচন্ড অনীহা। নিজেও খায় না, তোহাকেও খেতে দেয় না। একটু আগেই তাকে এত গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলে বসে থাকার জন্য তুমুল ছেড়েছে তিহান। সুতরাং এখন আর তিহানের কাছে এসব খাওয়ার কথা বলার সাহস হলো না তার। ফলস্বরূপ গোমরা মুখে চুপচাপ তিহানের হাত আঁকড়ে ধরে এগিয়ে চলল সে। গাড়িতে বসিয়ে দেওয়ার সময় তার ভার হয়ে থাকা মুখশ্রীর চোখ এড়ালো না তিহারের। দরজাটা আটকে দিয়ে জানালায় হালকা ঝুঁকে সে বলল, বাবার কিছু ওষুধ কিনতে হবে তিহু, তুই একটু বস, আমি আসছি। মাথা কাত করে সম্মতি জানাতেই তার চোখের আড়াল হয়ে গেল তিহান। গায়ের গাঢ় সবুজ ওড়নাটা ভালো মতো মাথায় টেনে নিয়ে আঁটোসাঁটো হয়ে বসল তোহা। কিশোরী মনে অভিমানের বিন্দু বিন্দু কণা জমেছে। তিহান তাকে এভাবে না বকলেও পারত। মানুষ তো ভুলে যেতেই পারে, তাই বলে বকতে হবে? অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে চোখজোড়া বন্ধ হয়ে এলো তার। একটু মাথা এলিয়ে আরাম করার আগেই তিহানের অনবরত ডাকে তন্দ্রাঘোরের মুহূর্তেই বিচ্ছেদ ঘটল তার। ধরফরিয়ে উঠে বসতেই তিহান ঠেস দিয়ে বলল, এতটুকু সময়ে ঘুমিয়ে পড়লি? গাধি, ধর এগুলা, পড়ে যাবে হাত থেকে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে বিস্মিত নয়নে চোখ বড় বড় করে চেয়ে আছে তোহা। তিহানের এক হাতে ফুচকার প্লেট, আরেক হাতে চটপটির, আবার কুনুয়ের কাজটায় ভাঁজ করে বুকের সাথে ঠেস দেয়া দুটো ঝালমুড়ির প্যাকেট। ফুচকার প্লেটের নিচের আঙ্গুলের সাথে ঝুলছে একটা ভেলপুরি ভর্তি পলিথিন। তিহানের ঘাড়ে কপালে ঘাম চিকচিক করছে।
তোহা দ্রুত হাত বাড়ালো, ফুচকার প্লেট আর ঝালমুড়িগুলো হাতে নিতেই খুব সাবধানে গাড়ির সামনের অংশটায় চটপটির প্লেটটা রাখলো তিহান। নিজে সিটে বসে পকেট থেকে একটা কোল্ড ড্রিঙ্কের বোতল বের করে তোহার কোলের উপর রাখতেই তোহা ভ্রু কুঁচকে বলল, আপনি কি পাগল তিহান ভাই? এত কিছু এনেছেন কেন? তিহান উত্তর দিল না। পকেটে কোনো রকমের ঢোকানো বাবার জন্য কেনা ঔষধগুলো ভালো করে ঢুকিয়ে নিল। অতঃপর তোহার এক প্যাচ দিয়ে মাথায় জড়ানো ওড়নার কাঁধে ছড়িয়ে রাখা অংশটা খুলে নিয়ে নিজের মুখ, গলা, ঘাড় মুছতে লাগলো সে। চোখে হালকা লজ্জাভাব নিয়ে দৃষ্টি নামিয়ে নিল তোহা। আড়ষ্ট কণ্ঠে বলল, আপনি সব সময় এরকম পাগলামি কেন করেন? মুচকি হাসলো তিহান। তোহার ওড়নাটা পুনরায় পরিয়ে দিয়ে বলল, তখন ওভাবে বকতে যাইনি আমি। বকেছেন তো। তীব্র অভিমান তোহার কণ্ঠে। কিছুক্ষণ চুপ থেকে তাকালো তিহান। ফুচকার প্লেট হাতে ধরে রেখেও খাচ্ছে না তোহা। হতাশ শ্বাস ছাড়লো তিহান। একটা ফুচকা হাতে তুলে তোহার মুখের সামনে ধরে গলা খাদে নামিয়ে কাতর কণ্ঠে বলল, অভিমানের পাল্লাটা কি বেশি ভারী? একটু খেলে। এটুকু বলতেই ফুচকাটা নিজের মুখে পুরে নিল তোহা। কোলের উপর রাখা কোল্ড ড্রিঙ্কের বোতলটা তিহানের দিকে এগিয়ে দিয়ে নিচু কণ্ঠে বলল, এটা আপনি খান, ঘেমে গেছেন, খেলে ভালো লাগবে। ঠোঁট প্রসারিত করে হাসলো তিহান। এখন শান্তি লাগছে তার। বুকের উপরের ভারী পাথরটা যেন নেমে গেছে এক সেকেন্ডেই। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই বিকেল থেকে। এখন প্রায় সন্ধ্যা। মাগরিবের আজান দেয়নি অবশ্য, তবুও আকাশ কালো হয়ে যাওয়া, চারদিকে অনেকটা অন্ধকারই নেমে এসেছে। খালামণির হন্তদন্ত ডাকে ছুটে এসেছে তোহা। সে আসতেই আফিয়া কোনো ভূমিকা না করে সরাসরি তার হাতে ছাতা ধরিয়ে দিয়ে অনুরোধের স্বরে বলল, তিহানটা সেই বিকাল থেকে বৃষ্টিতে ভিজছে। আমি এতবার মানা করলাম তবুও ছাদে ছুটলো। জানিসই তো কত একরোখাও জেদি স্বভাবেরও। এত ভিজলে অসুখ করবে। তুই একটু চেয়ে ডেকে আন না মা, তোর কথা ফেলবে না। খানিকটা লজ্জা পেল তোহা। হাতের ছাতাটা খুলে বলল, যাচ্ছি খালামণি। অবিরাম পানি পড়ার রিনিঝিনি শব্দ। ছাদের মেঝেতে যেন অবিশ্রাম জলনৃত্য চলছে। স্নিগ্ধ স্নিগ্ধ ঘ্রাণ প্রকৃতি জুড়ে। আকাশের আবছায়া নীলাভ আলোয় দেখা যাচ্ছে চারিপাশ। হিমশীতল ঠান্ডা পরিবেশ। একটা চিরচেনা মেয়েলি ঘ্রাণ নাকে ঠেকতেই এতক্ষণ এক দৃষ্টিতে মানিব্যাগের দিকে তাকিয়ে থাকা চোখজোড়া তুলে তাকালো তিহান। তোহাকে দেখে আবারও নিরুদ্বেগ ভাবে মানিব্যাগের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এই প্রথম না, বিগত 1.5 ঘন্টায় প্রায় 5-10 বার এসে গেছে তোহা। সে ছুঁয়ে দিতে নিলেই হারিয়ে যায়, মিলিয়ে যায় বৃষ্টির পানিতে। তাই এবার আর এই ভুল করল না তিহান। তোহার উপস্থিতিটাই অনেক তার কাছে। কিন্তু কল্পনায় কি মানুষের শরীরের ঘ্রাণ অনুভব করা যায়? ভ্রু কুঁচকে চেয়ে আছে তোহা। ছাতাতে তেমন কাজ হচ্ছে না। বৃষ্টির সার্ট এসে প্রায় ভিজিয়েই দিচ্ছে তাকে। ক্ষণে ক্ষণে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে শরীরে। তিহানের পরনে জামা নয়, সম্পূর্ণ উন্মুক্ত বলিষ্ঠ দেহ তার। বৃষ্টির পানিতে যেন মাদকতা আরো বেড়ে গেছে পুরুষালী দেহের। রেলিংয়ে বসে পা ঝুলিয়ে বসে আছে সে। তোহা একদম এগিয়ে ঠান্ডায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তিহান ভাই, আপনাকে খালামণি নিচে যেতে বলেছে, রেলিং থেকে নেমে আসুন। চমকে তাকায় তিহান। ব্যস্ত হাতে মানিব্যাগটা পকেটে ভরে কৌতূহলী কণ্ঠে বলে, তুমি সত্যি এসেছো? কি সব বলছেন? আর এইভাবে বসে আছেন কেন? উল্টো পড়ে যাবেন তো, নামুন না। হালকা লাফে নেমে আসলো তিহান। তিহান তার সাথে নিচে নামবে ভেবে তোহা যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই হাত ধরে তাকে কাছে টেনে নিল তিহান। শিউরে উঠল তোহা। তাকে আরো অবাক করে দিয়ে হাতের ছাতাটা নামিয়ে বেশ দূরত্বে ছুঁড়ে ফেলল তিহান। মুহূর্তেই ঝমঝম বৃষ্টির আদুরে আলিঙ্গনে কাক ভেজা হয়ে গেল তোহা। আকস্মিক ঘটনায় বোকা বনে গেল তোহা। আমতা আমতা করে বলল, তিহান। সম্বোধনটা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই তার ঠোঁটে এক আঙ্গুল চেপে ধরল তিহান। এলোমেলো অনুভূতি খেলে গেল তোহার মুখ জুড়ে। মুখটা কিঞ্চিত এগিয়ে আনলো তিহান। তোহার ঠোঁটে মৃদু স্লাইড করে বলল, তিহান। শুধু এই নামেই ডাকা যায় না? আগে পিছে কোনো কিচ্ছু নেই, শুধু তিহান। তোমার তিহান। তোমার তিহান। কথাটা মস্তিষ্কে পৌঁছাতেই চোখজোড়া আপনা আপনি বন্ধ হয়ে এলো তোহার। কেমন যেন লাগছে। অসার অসার হয়ে আসছে শরীর। মনে হচ্ছে নড়ার গতিটাই হারিয়ে ফেলেছে সে। মুখ নাড়িয়ে কিছু বলার শক্তিটাও হঠাৎ হ্রাস পেয়েছে। মাথায় জর্জেটের লাল রঙের ওড়না জড়ানো ছিল তোহার। এখন তার লেপ্টে আছে আষ্টে পৃষ্ঠে। তীব্র ঘোর লেগে যায় তিহানের। লাল ওড়নায় একদম বউ বউ লাগছে তোহাকে। মেয়েটা এখন কেন এলো এখানে? না আসলেই তো হতো। অন্তত তার তো নিজেকে সামলানো উচিত।
সে কেন এতটা বেপরোয়া হচ্ছে। জোরে একটা শ্বাস ছাড়ল তিহান। তোহার কোমরে হাত রাখতে চেয়েও হাতটা গুটিয়ে তোহাকে ছেড়ে কয়েক পা পিছিয়ে গেল সে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, এটাকেই বোধ হয় প্রেমের বৃষ্টি বলে, তাই না? তিহান সরে যাওয়ায় একটু সহজ হয়ে এলো তোহা। নিজেকে স্বাভাবিক করে এগিয়ে যেয়ে নিজেও রেলিংয়ে দুহাত রেখে তিহানের উল্টো হয়ে দাঁড়ালো, বলল, কি হয়েছে আপনার আজ? তিহান মাথা নিচু করে হাসলো। অযথাই ভেজা চুলগুলো ঝেড়ে বলল, কিছু হয়নি, তুমি রাগ করলে? না। বলে কিছুক্ষণ চুপ থাকলো তোহা। তারপর বলল, আপনি কি পাগল? তখন মানিব্যাগে ওভাবে কি দেখছিলেন? তিহান আবারও হাসলো। হুট করে তোহার পেছনে দাঁড়িয়ে তার এক হাতের ওপর হাত রাখতেই দ্বিতীয়বারের মতন শিউরে উঠল তোহা। তিহান মুচকি হেসে অপর হাতে মানিব্যাগটা পকেট থেকে বের করে তোহার সামনে মেলে ধরতেই বজ্রপাতের আলোর ঝলকানিতে স্পষ্ট নিজের 10-11 বছরের একটা ছবি দেখতে পেল তোহা। ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে যাওয়ার কারণটা খুঁজে পেল না সে, যদিও বৃষ্টির কারণে চোখের পানিটা আড়াল হয়ে গেছে। আচ্ছা, আসলেই কি সে এত কিছু পাওয়ার যোগ্য? তিহান তার কাঁধে থুতনি ঠেকালো। ছবিটার দিকে তাকিয়ে বলল, যখন থেকে আমার কাছে মানিব্যাগ থাকা শুরু হয়েছে তখন থেকে এই ছবিটার স্থান এখানে। মাঝে মধ্যে মানিব্যাগটা বদলালেও ছবিটা ঠিক জায়গায় রাখতে কখনোই ভুলিনি আমি। তোহার নির্বাক নিশ্চুপ। ছবিটার উপর পানি পড়ছে, গড়িয়ে যাচ্ছে, আবার পানি পড়ছে, কিন্তু সেটা একরত্তিও ভিজছে না, কারণ সেটা খুব যত্নে লেমিনেটিং করা। মানিব্যাগের সেই ছবি রাখার নিখুঁত জায়গাটাও ছবিটাকে লেমিনেটিং করে তারপর রেখেছে তিহান। কেউ যদি দেখে ফেলে? এত বছরে তুমিই দেখতে পাওনি, অন্য কেউ কেমনে দেখবে? চুপ করে রইল তোহা। এত সময় ভেজার কারণে গা গরম হয়ে আছে তিহানের। তার সমস্ত বুক তোহার পিঠের সাথে লেগে আছে বিধায় তোহাও সেই উষ্ণতার ছোঁয়া পাচ্ছে শরীর জুড়ে। একটু সময় নাই তোহা, থেমে থেমে বলে, আপনি এটা এখানে রেখেছেন কেন? তোমার ঠোঁটে তো ঠোঁট ছোঁয়াতে পারি না বৃষ্টিকন্যা, কিন্তু ছবিতে চুমু খেতে তো কোনো বারণ নেই। তাই যখন প্রেম তৃষ্ণাটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন এই ছবিতে ঠোঁট ছুঁয়ে নিজের তৃষ্ণা মেটাই। নিজেকে নিজেই বুঝতে, এই যে তুমি আমার, তুমি আমার, তুমি শুধুই আমার। ফ্যানের বাতাসে গা শিরশির করছে তোহার। তার উপর বৃষ্টি হয়েছে বলে পরিবেশও আজ অনেকটাই শীতল। ঘরের জানালাটাও বোকার মতো খুলে রেখেছে বিধায় ঠান্ডা হিমেল হাওয়া রুমে থাকাটাই মুশকিল হয়ে উঠেছে। সন্ধ্যায় ছাদ থেকে নেমে শাওয়ার নিয়েছিল, তাই বোধহয় শীত শীত ভাবটাও তার বেশি অনুভব হচ্ছে। গায়ে পাতলা কাঁথা নিয়ে অবিরাম মুচড়ামুচড়ি করছে তোহা। গভীর ঘুমের মাঝে কষ্ট করে উঠে ফ্যান আর জানালাটা বন্ধ করার ইচ্ছেটা থাকলেও তা করার শক্তিটা নেই তার। হাড়ের মধ্যেও একটা নিস্তেজ নিস্তেজ রেশ চলে এসেছে। সারা বছরের ঘুম যেন ভর করেছে চোখে, কিন্তু বাদ সাধছে এই অতি ঠান্ডা ভাবটা। রাত প্রায় গভীর, ঘড়ি দেখা হয়নি, তবুও নিঃসন্দেহে বলা যায় 1টা অথবা 1.5টা তো বেজেই গেছে। গায়ের কাঁথাটা ভালো করে ছড়িয়ে তার ভেতর মাথা ঢুকানোর চেষ্টা করলো তোহা। কাজও হলো এতে। ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। খানিক বাদে হরিণীর ন্যায় চোখ দুটিতে তন্দ্রা ভাব এসে চাপড়ে ধরতেই দরজায় লক ঘোরানোর আওয়াজ বাজে ভাবে একটা ব্যাঘাত ঘটে গেল ঘুমের মাঝে। মেজাজ চটে গেল তোহার। চটা মেজাজে আরো বেশি চওড়া করার জন্য ঘরের লাইটটাও জ্বলে উঠল। রাগে দুঃখে কান্না পেয়ে গেল তোহার। হালকা করে মাথা বের করে উচ্চস্বরে চিল্লানোর পূর্বেই তুর্যকে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে বসল সে। পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়াতে জড়াতে শঙ্কিত কণ্ঠে বলে উঠল। বোনের ভীতু কণ্ঠের মানে বুঝতে পারে তুর্য। মাঝে মাঝে তাদের আব্বু রাতের বেলা অসুস্থ হয়ে যায়, তীব্র বুকে ব্যথা ওঠে, আবার কখনো প্রেসার লো হয়ে যায়। তবে আজ তার আব্বু সুস্থ, সে এসেছে অন্য কারণে। বোনের দিকে তাকিয়ে আশ্বস্ত ভরা কণ্ঠে সে বলে, আব্বু ঠিক আছে, শান্ত হও। তবে সন্দিহান কণ্ঠে বলে তোহা। তিহান ভাই অসুস্থ, 104 ডিগ্রি জ্বর উঠে গেছে ওনার। কোনো মতে জ্বর নামানো যাচ্ছে না। খালামণি কান্নাকাটি করছে, আব্বা আম্মু ওখানেই, তোকেও যেতে বলছে। মাথা ঘুরে যায় তোহার। সম্ভিত হারিয়ে কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে থাকে সে। তুর্য তারা দিয়ে বলে, জলদি ওঠ বোন, তোকে ওই ফ্ল্যাটে দিয়ে আমি বাসার তালা দিয়ে ফার্মেসিতে যাব। এত রাতে ফার্মেসিও খোলা থাকবে কিনা সন্দেহ। কোনো রকমে নিজেকে সামলে উঠে দাঁড়ায় তোহা। মাথায় ওড়না টেনে নিয়ে বলে,
চলো। খালু আর তোহার বাবা ড্রয়িং রুমের সোফায় বসে আছে, দুজনেরই কানে ফোন। হয়তো ডাক্তারদের ফোন করছে তারা। খুব সন্তর্পণে তাদেরকে পাশ কাটিয়ে তিহানের রুমে ঢোকে তোহা। তিহানের এক পাশে খালামণি আর এক পাশে ওর মা। তোহা কাছে এগিয়ে যেতেই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো আফিয়া। তোহাকে তিহানের মাথার পাশে বসার জায়গা করে দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, তোর কথা অনেকবার করে বলছিল মা, তুই একটু পাশে বসে থাক, ওর ভালো লাগবে। মায়ের সামনে খানিকটা ইতস্তত নিয়েই তিহানের মাথার কাছটায় বসলো তোহা। আফিয়ার হাত থেকে পানের বাটিটা নিয়ে বলল, কান্না করো না খালামণি, শান্ত হয়ে বসো, আমি পট্টি দিয়ে দিচ্ছি। বলে তিহানের কপাল থেকে গরম হয়ে যাওয়া রুমালটা সরিয়ে ঠান্ডা পানিতে ভেজালো তোহা। খানিক বাদে তা দুহাতে চিপিয়ে আবারও তিহানের কপালে দেওয়ার সময় লক্ষ্য করলো চেহারা পুরো লাল হয়ে গেছে তিহানের। ঠোঁটগুলো মনে হচ্ছে টোকা দিলেই রক্ত গড়িয়ে পড়বে। হালকা গোঙাচ্ছে তিহান। মাকে মাথা নিচু করে কোনো একটা দোয়া পড়তে দেখে আলতো করে তিহানের গালে হাত রাখলো তোহা। জ্বরের শরীর রীতিমতো পুড়ে যাচ্ছে। প্রচণ্ড ঘাবড়ে গেল তোহা। কাঁথার নিচ দিয়ে তিহানের হাত আঁকড়ে ধরে মাথা নামিয়ে ভীতু কণ্ঠে ডাকলো, তিহান ভাই। তার এক ডাকেই আবঝাভাবে চোখ মেলল তিহান। তার ধূসর মণিজড়াও ফ্যাকাশে হয়ে গেছে। তোহার দিকে তাকিয়ে বিড়বিড় করে সে বলল, ভালো লাগছে না দিহু, কিছু ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, আপনি চোখ বন্ধ করে রাখেন, ভালো লাগবে। চোখ বন্ধ করে ফেলল তিহান। তোহা হাতটা ছাড়াতে নিলেই চাঁপাসরের ছেলে মানুষই কণ্ঠে বলল, ধরে রাখ প্লিজ। তোহা আর ছাড়ল না হাতটা। শক্ত করে ধরে আরেক হাতে ধীরে ধীরে তিহানের চুলে হাত বুলিয়ে দিদি দিতে বলল, খালামণি, আরেকটা কাঁথা বের করে ওনার গায়ে দিয়ে দাও তো, শীত কম লাগবে কিছুটা। আফিয়া তাই করল। যদিও দুটো কাঁথা জড়ানো তিহানের গায়ে, তারপরেও আরো একটা মোটা কাঁথা এনে তিহানের গায়ে দিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলল, তিহান, এখন একটু ভালো লাগছে বাবা? তিহান শব্দ করল না, সে ঘুমিয়ে পড়েছে। আফিয়া ডাকলো না আর। তোহা আর চোখে মায়ের দিকে তাকালো। তিহানের অপর পাশে হাত মুঠোয় নিয়ে এক মনে দোয়া পড়ছে তার মা। চোখ যদিও বন্ধ, তবুও কপালের চিন্তার ভাঁজগুলোই বলে দিচ্ছে কতটা টেনশনে আছে সে। খাবার খেয়েছেন উনি? গলা নামিয়ে প্রশ্ন করলো তোহা। তার হাত তখনও অনবরত তিহানের চুলের বাঝে বিলি কেটে যাচ্ছে। না রে মা, শতবার বলেও রাজি করাতে পারিনি, কিছুতেই খাবে না। ভাইয়া ফার্মাসিতে কেন গেল? ঘরে প্যারাসিটামল নেই? ওনাকে ওষুধ খাওয়ানি? খাইয়েছি, দুটো নাপা ছিল, দুটোই খাইয়েছি। রাতে যদি জ্বর না কমে সেজন্যই তুর্য নতুন আনতে গেল। ওহ বলেই আবেগ ভরা দৃষ্টিতে তিহানের মুখের দিকে তাকায় তোহা। কপালের রুমালটা আবারও ভিজিয়ে পুনরায় কপালে দিতেই তুর্য হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে। আফিয়ার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলে, 3 মোড় ঘুরে একটা ফার্মেসি খোলা ছিল খালামণি, সেজন্যে আনতে দেরি হলো। জ্বর কমেছে একটু? তোহা তৎক্ষণাৎ গালে গলায় হাত ছোঁয়ালো তিহানের। জ্বর মেপে বলল, কমেনি ভাইয়া। খাবার খাইয়ে আরেকটা নাপা খাইয়ে দেওয়া দরকার তাইলে। খালি পেটে এত ওষুধ খেলে আবার দিতে বিপরীত হতে পারে। সরি, খালি পেটে এত ওষুধ খেলে আবার হিতে বিপরীত হতে পারে। হতাশ শ্বাস ছাড়ল তোহা। খালামণিকে বলল, তুমি ভাত নিয়ে আসো খালামণি, আমি দেখি কিভাবে ওনাকে খাওয়ানো যায়। তার কথাটা শেষ না হতেই তিহান জ্বরের মাঝেই তেতো স্বরে বলে উঠল, আমি কিছু খাবো না, শুধু শুধু ভাত এনে লাভ নেই। আফিয়া থেমে গেল। কাতর নয়নে তাকাতেই তোহা তাকে বিশ্বাস দিয়ে বলল, তুমি নিয়ে আসো তো খালামণি। তিহু, আমি খাবো না কিন্তু। জ্বরের ঘোরেও ধমকে উঠল তিহান। ভয় পেল না তোহা। বাবার ডাকে তুর্য রুম থেকে বেরিয়ে যেতেই হালকা ঝুঁকে তিহানের গালে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, আমি খাইয়ে দিলেও খাবেন না আপনি? ভেবে বলছেন তো? চুপ করে রইল তিহান। নীরবতা সম্মতির লক্ষণ ভেবে মুচকে হাসল তোহা। ভাতের শেষ লোকমাটা তিহানের মুখে তুলে দিয়ে স্বস্তিদায়ক হাঁপ ছাড়ল তোহা। আফিয়ার ঠোঁটের কোণে মুচকি হাসি। তোহা নির্বিকার। আতিয়া তখনও যায়নি, তবে ক্লান্তির ছাপ ফুটে উঠেছে তার মুখে। তোহা উঠে ভাতের প্লেটটা পাশে রেখে তিহানের মুখে একটা ঔষধ দিয়ে পানি খাইয়ে দিয়ে বলল, এখন শুয়ে থাকেন, জ্বর নেমে যাবে একটু পর, আমি হাতটা ধুয়ে আসি। বলে সে বাইরে যেতেই তিহান আতিয়াকে বলল, খালামণি, তুমি অসুস্থ হয়ে পড়বে, তুমি যে ঘুমিয়ে পড়ো। তিহু আর মা আমার কাছে থাকুক, তাতেই হবে, চিন্তা করো না। হাত ধুয়ে রুমে ঢুকলো তোহা। তিহান মাঝখানটায় ঘুমিয়ে আছে।
পাশে আফিয়া খাটের সাথে হেলান দিয়ে বসা। আতিয়াকে না দেখে বিশেষ অবাক হলো না সে। এসব তিহানের কারসাজি জানে সে। তিহানের ডান পাশে যে বিছানায় পা ভাঁজ করে তুলে বসলো তোহা। আফিয়া চোখ বন্ধ করে রেখেছে, হয়তো ঘুম পাচ্ছে তার। জ্বর দেখার উদ্দেশ্যে হাতের উল্টো পিঠ দিয়ে তিহানের গাল ছুঁয়ে দিতেই তিহান চোখ বন্ধ অবস্থাতেই বলল, মাথাটা টিপে দে তো দিহু, ব্যথা করছে।